হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। বরাবরের মতো আমি জুলফিকার হায়দার তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ বৃত্ত থেকে দুটি বৃত্তের সাধারণ স্পর্শক নিয়ে আলোচনা করব এবং দুটি বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় তা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে আমাদের আজকের এপিসোডটি আমরা শুরু করে দিই। বন্ধুরা, আমরা প্রথমে বৃত্তের সাধারণ স্পর্শক নিয়ে আলোচনা করব। আমাদেরকে যদি দুটি বৃত্ত দিয়ে দেওয়া থাকে, আমরা ধরে নিলাম যে আমাদের C1 এবং C2 কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত দিয়ে দেওয়া আছে এবং এর বহিস্থ একটি বিন্দু P থেকে আমরা এরকমভাবে দুটি করে স্পর্শক আঁকতে পারি। তাহলে আমরা এখানে ধরে নিতে পারছি যে আমাদের এই দুটি বৃত্তেরই আমাদের এই স্পর্শকটি এবং এই স্পর্শকটি হচ্ছে গিয়ে সাধারণ। তাহলে আমরা যদি এই C1 এবং C2 থেকে এই স্পর্শকের উপর দুটি লম্ব অঙ্কন করি, একটি হচ্ছে C1T1, একটি হচ্ছে C2T2, তাহলে এতটুকু দৈর্ঘ্য আমার হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। আমরা ধরে নিচ্ছি আমাদের প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R1 অর্থাৎ C1T1 এর মান হচ্ছে R1 এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R2 অর্থাৎ C2T2 এর মান হচ্ছে R2। এবং আরেকটি ক্ষেত্র হতে পারে যে আমাদের দুটি বৃত্তের মাঝে দিয়ে আমাদের হচ্ছে তির্যকভাবে একটি স্পর্শক থাকতে পারে, অর্থাৎ দুটি স্পর্শক থাকতে পারে যারা তির্যকভাবে আমাদের একটি বিন্দু P বিন্দুতে ছেদ করছে। এবং এই ক্ষেত্রেও আমরা যদি এই স্পর্শকের ওপর আমরা কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করি, তাহলে এতটুকু দূরত্ব আমার হবে হচ্ছে গিয়ে প্রথম বৃত্তের ব্যাসার্ধ R1 এবং এতটুকু দূরত্ব হবে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ R2। আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে দুটি কেন্দ্র, এই কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্ব যে সরলরেখাটি আছে অর্থাৎ C1 C2, আমাদের P বিন্দুটি প্রথম ক্ষেত্রে যখন আমাদের এই স্পর্শকটিকে আমরা বলি হচ্ছে গিয়ে সরল সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক, তখন আমাদের এই P বিন্দুটি বহিস্থভাবে আমাদের এই C1 এবং C2 কে বিভক্ত করছে। এবং যখন আমরা এই ক্ষেত্রে আসি, যে ক্ষেত্রে আমরা স্পর্শকগুলোকে আমরা বলি হচ্ছে গিয়ে তির্যক সাধারণ স্পর্শক, তখন আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি আমাদের এই P বিন্দুটি অর্থাৎ দুটি স্পর্শকের যে মধ্যবিন্দু বা যে বহিস্থ বিন্দু থেকে আমাদের স্পর্শকগুলো আঁকা হয়েছিল, তারা এই C1 C2 কে অন্তস্থভাবে বা অন্তর্বিভক্ত করছে। তাহলে আমরা যদি এখানে দুটি ত্রিভুজ পাই PC2T2 এবং PC1T1, তাহলে প্রথম ক্ষেত্রে মানে আমার হচ্ছে গিয়ে সরল সাধারণ স্পর্শকের বেলায় সরল সাধারণ স্পর্শকের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এই দুটি ত্রিভুজকে আমরা হচ্ছে গিয়ে সর্বসম হিসেবে চিহ্নিত করতে পারি। তাহলে আমাদের এখানে ত্রিভুজ P এবং আমরা যদি এই তির্যক সাধারণ স্পর্শকের ক্ষেত্রেও আসি, তাহলে আমরা দেখতে পাই আমাদের এই PC1T1 এবং PC2T2 এই দুটি ত্রিভুজ হচ্ছে সর্বসম। তাহলে একইভাবে আমার PC1T1 ও ত্রিভুজ PC2T2 আমার হচ্ছে সর্বসম। তাহলে আমরা জানি সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে এবং হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে সর্বসম এবং এরা হচ্ছে সদৃশ, কারণ হচ্ছে এদের প্রত্যেকটি বাহু এবং হচ্ছে গিয়ে কোণগুলো আমার হচ্ছে পরস্পর সমান। কারণ আমার হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমাদের 90 ডিগ্রি, এই কোণটা সাধারণ কোণ। তাহলে ত্রিভুজের দুটি কোণ যদি পরস্পর সমান হয়, তাহলে তৃতীয় কোণটি অবশ্যই সমান হবে। তাহলে এই ত্রিভুজটি সর্বসম হবে এবং হচ্ছে সদৃশ হবে।
তাহলে আমরা সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারতাম যে ত্রিভুজের বিপরীত বাহুগুলোর অনুপাত সর্বদা সমান। অর্থাৎ আমরা বলতে পারি যে এই বাহু এবং এই বাহুর অনুপাত এবং PC2 এবং PC1 বাহুর অনুপাত হচ্ছে সর্বদা সমান। তাহলে আমরা বলতে পারি যে C1P ডিভাইডেড বাই হচ্ছে C2P সমান হচ্ছে কি আমাদের C1T1 ডিভাইডেড বাই হচ্ছে C2T2। তাহলে আমরা বলেছিলাম এই C1T1 এবং C2T2 এর মান হচ্ছে R1 এবং R2, তাহলে এটাকে বলা হয় R1 ডিভাইডেড বাই R2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের এই সরল সাধারণ স্পর্শকের বেলায় এই P বিন্দুটি বৃত্ত দুটির কেন্দ্রের যে মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ দুটি কেন্দ্র দিয়ে গামী যে সরলরেখাটি আছে এই C1 C2 কে R1:R2 অনুপাতে আমার হচ্ছে গিয়ে বহির্বিভক্ত করছে। এবং একইভাবে যদি আমরা তির্যক সাধারণ স্পর্শকের ক্ষেত্রে আসি, এখানেও আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে C1P ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে C2P সমান হচ্ছে গিয়ে C1T1 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে C2T2 অর্থাৎ R1 ডিভাইডেড বাই R2। অর্থাৎ এই ক্ষেত্রে তির্যক সাধারণ স্পর্শকের ক্ষেত্রে আমাদের এই P বিন্দুটি এই C1 C2 সরলরেখাকে R1:R2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এবার আমরা দুটি বৃত্তের সাধারণ জ্যা নিয়ে আলোচনা করব। তোমরা এখানে দুটি বৃত্ত দেখতে পাচ্ছ, এরা হচ্ছে পরস্পর A এবং B বিন্দুতে ছেদ করছে। তাহলে এই AB সরলরেখাকে যদি আমরা হচ্ছে যোগ করে দেই, তাহলে এই AB সরলরেখাটি হবে এই প্রথম বৃত্তেরও একটি জ্যা এবং দ্বিতীয় বৃত্তেরও একটি জ্যা। তাহলে আমরা যদি এই প্রথম বৃত্তের সমীকরণটিকে জিরো এই আকারে এবং দ্বিতীয় বৃত্তটিকে x² প্লাস y² প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2 ইকুয়ালস টু 0 এই আকারে কল্পনা করি। এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ এবং এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু হচ্ছে কি আমাদের দুটি বৃত্তের আমার হচ্ছে কেন্দ্র ভিন্ন, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের প্রথম বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র এটা হচ্ছে কি -g1 কমা হচ্ছে -f1 এবং দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে আমার কেন্দ্র হচ্ছে -g2 কমা -f2। তাহলে এবার যেহেতু বলা হচ্ছে যে এই দুটি বিন্দু আমার হচ্ছে গিয়ে A বিন্দু এবং B বিন্দু উভয় বিন্দুটি হচ্ছে আমার হচ্ছে এই দুটি বৃত্তের উপর অবস্থিত, তাহলে আমরা বলতে পারি এক কথায় যে এই প্রত্যেকটি বিন্দুতে আমার বৃত্তের যে সমীকরণটি রয়েছে এই সমীকরণগুলো সমান। অর্থাৎ A ও B বিন্দুতে 1 ও 2 নং একই বৃত্ত নির্দেশ করে। তাহলে যেহেতু দুটি একই বৃত্ত, তাহলে 1 ও 2 নংকে যদি আমি সমতা করে দেই, তাহলে আমরা সেখান থেকে পাই x² প্লাস y² প্লাস 2g1x 2f1y প্লাস c1 ইকুয়ালস টু হচ্ছে x² প্লাস y² প্লাস 2g2x 2f2y প্লাস হচ্ছে c2। তাহলে আমরা যদি এখন এটাকে সমাধান করি, তাহলে আমাদের এই স্কোয়ার পার্টগুলো বাদ চলে যায় এবং এই পাশে শুধু থাকে হচ্ছে গিয়ে বা আমরা হচ্ছে গিয়ে 2g যদি কমন নেই এখান থেকে 2g1 দুঃখিত টোয়াইস x যদি কমন নেই, তাহলে এখানে থাকে হচ্ছে গিয়ে g1 মাইনাস হচ্ছে g2 প্লাস আমি যদি হচ্ছে এখান থেকে টোয়াইস f কমন নেই, টোয়াইস y কমন নেই, তাহলে আমার থাকে হচ্ছে গিয়ে f1 মাইনাস হচ্ছে f2 প্লাস c1 মাইনাস হচ্ছে c2, এটা ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি আমাদেরকে একটি সরলরেখার সমীকরণ দিচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে x এবং y এর দুই চলকের একটি হচ্ছে গিয়ে সাধারণ সরলরেখার সমীকরণ, যেটির আকৃতিটি অনেকটা আমাদের ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 এরকম আকারের হবে।
এবং এটি হবে আমাদের এই দুটি বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ। তার মানে সাধারণ জ্যায়ের সমীকরণ বের করতে হলে আমাদের যে বৃত্ত দুটির সমীকরণ দিয়ে দেওয়া থাকবে, আমরা যদি ধরে নিতাম যে আমাদের এই সমীকরণটি হচ্ছে S1 এবং এটি S2, তাহলে আমাদের সাধারণ জ্যায়ের সমীকরণটি হবে হচ্ছে গিয়ে S1 মাইনাস S2 সমান হচ্ছে গিয়ে 0। তাহলে এটি হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ যে জ্যা তার সমীকরণ। আশা করি বন্ধুরা তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। বন্ধুরা, এবার চলো আমরা বৃত্তের স্পর্শজ্যায়ের সমীকরণ নির্ণয় করি। স্পর্শজ্যা বলতে আমরা বুঝাচ্ছি আমাদের বৃত্তের বহিস্থ বিন্দু থেকে আমরা যে দুটি স্পর্শ আঁকতে পারি বা স্পর্শক আঁকতে পারি, সেগুলি আমাদের বৃত্তে যে বিন্দুগুলোতে ছেদ করে সেই বিন্দুগুলোকে যদি আমি যোগ করে দিই তাহলে যেই জ্যাটিকে পাই সেটি হচ্ছে আমার স্পর্শজ্যা। যেমন আমার হচ্ছে গিয়ে এই সি কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তটি, যেটির সমীকরণ আমরা ধরে নেই হিসেবে সুবিধার্থের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, অর্থাৎ এই বৃত্তটির কেন্দ্র হচ্ছে C0,0 এবং এর ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আমাদের এ। তাহলে এই বৃত্তে যদি আমি পি বিন্দু থেকে দুটি স্পর্শক আঁকতে পারি, পি এ এবং পি বি, যেগুলি হচ্ছে গিয়ে বৃত্তকে এ এবং বি বিন্দুতে ছেদ করে, তাহলে এই এ বি হবে আমাদের সেই স্পর্শজ্যা। তাহলে প্রথমে আমরা ধরে নেই আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2 এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x3, হচ্ছে y3। তাহলে আমরা জানতাম যে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার আকৃতির কোনো বৃত্তের যে কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে x(x1) প্লাস হচ্ছে y(y1) ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার, যদি আমরা সেই বিন্দুটির স্থানাঙ্ক ধরে নিতাম x1, হচ্ছে গিয়ে y1। তাহলে এখন আমাদের হচ্ছে কি এখানে দুটি বিন্দু রয়েছে a এবং b, তাহলে a x2, y2 তে বিন্দুতে আমাদের স্পর্শকের সমীকরণ হবে x(x2) প্লাস y(y2) এটা সমান হচ্ছে গিয়ে a স্কোয়ার। এটাকে আমরা 1 নং সমীকরণ দিচ্ছি। এবং একইভাবে b x3, y3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে, আমরা সূত্র থেকে বলতে পারি x(x3) প্লাস y(y3) সমান হচ্ছে গিয়ে a স্কোয়ার। এখন যেহেতু আমরা বলেছিলাম যে আমাদের এই দুটি হচ্ছে আমার একই বৃত্তের স্পর্শক এবং দুটি হচ্ছে আমাদের px1, y1 বিন্দুগামী, তাহলে এই দুটি সমীকরণ এই x1, y1 বিন্দু দ্বারা সিদ্ধ হবে। তাহলে এই 1 ও 2 দুটি px1, y1 বিন্দুগামী। তাহলে যেহেতু এই প্রথম দুটি সরলরেখা আমাদের এই px1, y1 বিন্দুগামী, তাহলে এই সমীকরণগুলো আমার হচ্ছে এই বিন্দুটি দ্বারা সিদ্ধ হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং আমাদের x1, x2 প্লাস y1, y2 এটা সমান হচ্ছে গিয়ে a স্কোয়ার, এবং দ্বিতীয় সমীকরণটিতে আমি px1, y1 বসিয়ে দিলে x1, x3 প্লাস y1, y3 সমান হচ্ছে a স্কোয়ার। তাহলে আমরা যদি এখন এই দুটি সমীকরণের দিকে লক্ষ্য করি, তাহলে এই দুটি সমীকরণগুলোকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো, আমরা যদি একটি আদর্শ সমীকরণ নেই x(x1) প্লাস হচ্ছে y(y1) সমান হচ্ছে a স্কোয়ার, তাহলে এই সমীকরণটিতে আমরা এই সমীকরণটি আমাদের হচ্ছে গিয়ে এই a বিন্দু অর্থাৎ a x2, y2 ও b বিন্দু যেটা হচ্ছে x3, y3 এত বিন্দুগামী হয়। তাহলে আমাদেরকে যেহেতু এই এবি সরলরেখাটির ব্যাসই বের করতে বলা হয়েছিল, বা এবি সরলরেখার যে জ্যাটি, এই জ্যায়ের সমীকরণটি বের করতে বলা হয়েছিল, সেই জ্যায়ের সমীকরণটি তাহলে আদর্শ রূপ হবে হচ্ছে আমাদের এটি। তাহলে এটিকেই আমরা বলতে পারছি আমাদের সেই স্পর্শজ্যায়ের সমীকরণ।
একইভাবে যদি আমাদের এই বৃত্তের সমীকরণটি এই আকারে না থেকে আমাদের বৃত্তের আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 আকৃতির হতো, তাহলে সেক্ষেত্রেও তার বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত দুটি বিন্দুতে আমাদের যে স্পর্শ জ্যাটি আমরা পেতাম তার সমীকরণটি আমাদের হচ্ছে গিয়ে x(x1) প্লাস y(y1) প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস হচ্ছে c সমান হচ্ছে গিয়ে 0। এখন আপাত দৃষ্টিতে আমাদের এই দুটি সমীকরণকে দেখতে, অর্থাৎ এই জ্যায়ের সমীকরণকে দেখতে আমাদের বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শকের সমীকরণ মনে হলেও আমাদের সম্পূর্ণ ক্ষেত্রে আমাদের এখানে যে আইডিয়াটি ছিল আইডিয়াটি সম্পূর্ণ ভিন্ন। কারণ আমরা এখানে প্রথম ক্ষেত্রে যখন আমরা কোনো একটি বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতাম তখন আমরা একটি বিন্দু নিয়ে কল্পনা করতাম, কিন্তু আমরা এখানে দুটি বিন্দু কল্পনা করছি, যেটি হচ্ছে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক আর বৃত্তে যে বিন্দুগুলোতে স্পর্শ করছে সেই বিন্দুগুলোর সংযোগে সরলরেখা। তাহলে আমাদের এই সরলরেখার সমীকরণ এবং এই সরলরেখার সমীকরণ হচ্ছে কি আমাদের এই স্পর্শ ব্যাসের সমীকরণ, স্পর্শ জ্যায়ের সমীকরণ, কিন্তু যখন আমরা একটি বিন্দুতে নিয়ে আলোচনা করব তখন সেটা আমাদের হয়ে যাবে হচ্ছে গিয়ে সেই বিন্দুতে আমাদের স্পর্শকের সমীকরণটি। আশা করি বন্ধুরা তোমরা এই স্পর্শ জ্যায়ের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করলাম সেই বিষয়টি বুঝতে পেরেছো। বন্ধুরা, আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে এই বৃত্ত অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো।